ওয়েলকাম এভরিওয়ান, আমি হলাম নির্ময় এবং আজকের এই ভিডিওতে আমি ক্লাস 8-এর 50 মার্কসের মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন টাস্কের অ্যান্সারগুলো নিয়ে এসেছি। তো চলো বেশি দেরি না করে কোয়েশ্চেনগুলো এবং তার অ্যান্সারগুলো আমরা তাড়াতাড়ি দেখে ফেলি। সো লেটস স্টার্ট। সো এইবারে তোমাদেরকে যে টেক্সটটি অ্যালোকেট করা হয়েছে সেইটি দ্য উইন্ড ক্যাপ টেক্সটের এক্সাপ্ট অংশ, এবং এই টেক্সটকে বেস করে তোমাদেরকে কিছু ট্রু ফলস এবং কিছু কোশ্চেনের এক কথায় উত্তর তোমাদেরকে করতে বলা হয়েছে। সো আমরা প্রথমে, অ্যাজ আই মেনশন ইন মাই আর্লিয়ার ভিডিও, যে আমরা সবসময় টেক্সট আগে পড়বো, তারপর আমরা কোয়েশ্চেনে যাব। সো চলো টেক্সটটা পড়ি। One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. একটা শান্ত বিকেলে সে ঘুমিয়ে পড়ল এবং ঘুমানোর সঙ্গে সঙ্গে সে স্বপ্ন দেখতে শুরু করলো। সে এখানে বলতে জন, ওকে। আননোন টু হিম, তার কাছে তার অজান্তেই। দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, জাহাজটি তার পুরনো খামার থেকে দূরে সমুদ্র উপকূলে দাঁড়িয়েছিল। অফশোর মিন্স সমুদ্র তীর হইতে দূরে, ঠিক আছে। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি, জনের স্বপ্নে ঋতুগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছিল। র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড, জন যেমন তার পিছনে এপাশ ওপাশ করছিল, তার প্রত্যেক এপাশ ওপাশে ঋতু পরিবর্তিত হচ্ছিল। Consequently, the cap on his head twisted round and about. ফলস্বরূপ, কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ, এটা একটা অ্যাডভার্ব। তার মাথাতে টুপিটা সেটা গোল গোল করে ঘুরে গেছিল, মোচড় খেয়ে গেছিল। ইট কল্ড আপ আ স্কোয়েল, স্কোয়েল হচ্ছে একটা তীব্র ঝড়ো হাওয়া। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং। সো জনের টুপির মোচড় খাওয়াটা সেই ক্লিয়ার বা শান্ত আকাশ থেকে একটা তীব্র ঝড়ের আগমনী ডাক দেয়, যেটা কিনা দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, যেটি কোনো সতর্কতা বার্তা ছাড়াই জাহাজটিকে আঘাত করে বা হিট করে। দ্য উইন্ড হ্যাড বিন ওয়েলিং অ্যাবাউট দ্য বোট, ওয়েলিং মিন্স গোল গোল করে ঘুরানো, ঘূর্ণন। টিয়ারিং দ্য সেলস, সেলস মানে হচ্ছে পাল, টিয়ারিং মানে ছিঁড়ে দেওয়া, টুকরো টুকরো করা। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, সো বাতাস কী করলো, বাতাস এই জাহাজটাকে গোল গোল করে ঘুরালো এবং তার পালগুলিকে টুকরো টুকরো করে ছিঁড়ে দিল, এবং জাহাজের যে স্পার্স, স্পার্স মিন্স জাহাজের মাস্তুল, মাস্তুলকে একটা ফাটল ধরার মতো একটা আওয়াজ ক্রিয়েট করলো। স্ন্যাপিং মানে হচ্ছে একটা তীক্ষ্ণ ফাটল ধরার মতো আওয়াজ ক্রিয়েট করা। তো স্পার্সগুলোকে ভেঙে দেওয়ার মতো আওয়াজ ক্রিয়েট করছে, ওখানে ভেঙে দিয়েছে কাইন্ড অফ। ইট ইজ হিজ ফল্ট, এটা তার ভুল। দ্য সেলার্স ক্রাইড, নাবিকরা চিৎকার করে বলল। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাই টু রিড দ্য ক্যাপ অফ হিজ হেড, তারা ভয় এবং রাগে চিৎকার করলো এবং চেষ্টা করলো জনের মাথা থেকে সেই টুপিটাকে ছিনিয়ে নেওয়া। রিড মানে কোনো কিছু তুলে ফেলে দেওয়া। ওয়েল, যাই হোক, দে ওয়ার আনসাকসেসফুল, তারা সফল হয়নি, তারা ব্যর্থ হয়েছিল। ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, বিকজ সেই ক্যাপটা কোনো নর্মাল ক্যাপ ছিল না, এটা একটা ম্যাজিক ক্যাপ ছিল, এটা ফেয়ারি ক্যাপ ছিল। সো এই ছিল আমাদের টেক্সট। এইবার আমরা ফলোয়িং কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলো সলভ করব, ওকে। সো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট হ্যাপেন অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ, তো কি ঘটেছিল যখন জন তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। সো আমরা জানি হোয়াট উইল বি দ্য অ্যান্সার। জন স্টার্টেড ড্রিমিং এগেইন অ্যাজ হি লে ফাস্ট অ্যাসলিপ, জন যেমনটা ঘুমিয়েছিল তাড়াতাড়ি, সেই সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখতে শুরু করেছিল, ওকে। কোয়েশ্চেন নাম্বার 2, হাউ ডিড দ্য স্কোয়েল, স্কোয়েল মানে বললাম একটা তীব্র ঝড়ো হাওয়া, অ্যারাইজ সাডেনলি, কীভাবে সেটা অ্যারাইজ হলো একটা ক্লিয়ার স্কাই থেকে। তো আমরা জানলাম যে জন বিছানাতে এপাশ ওপাশ ঘুরছিল এবং তার ফলে টুপিটা টুইস্টেড হয়ে যায়, মোচড় খেয়ে যায় এবং তার ফলে এসেছিল। তো এই কথাটুকুটা আমরা ইংলিশে ট্রান্সলেট করে লিখে দেব। জন অন আ কোয়াইট আফটারনুন ওয়াজ ড্রিমিং ওয়াইল হি লে আসলিপ, জন স্বপ্ন দেখছিল যখন সে ঘুমোচ্ছিল এক শান্ত বিকেলে। ইন্টারেস্টিংলি, মজাদারভাবে, অ্যাজ হি টার্নড অন দ্য বেড দ্য সিজনস ওয়ার চেঞ্জ র্যাপিডলি, যেমনটাভাবে সে এপাশ ওপাশ করছিল বিছানাতে,
ঋতুগুলো ঠিক তেমনভাবে তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছিল। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দ্য ক্যাপ অন জনস হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড ইট কল্ড আপ আ স্কোয়েল। জনের মাথায় থাকা টুপিটি মোচড় খেয়ে যায় এবং সেটাই কি করে তীব্র ঝোড়ো হাওয়াকে ডাক দিয়েছিল বা ডাক দেয়। ওকে, ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়েল। ঝড়ের মধ্যে জাহাজটির অবস্থা কেমন ছিল? দ্য স্কোয়েল হ্যাড বোল্ড দ্য বোট, টিয়ার দ্য সেলস অ্যান্ড স্ন্যাপ দ্য স্পিয়ার্স। তাহলে ঝড়টি নৌকাটিকে গোল গোল করে ঘুরিয়েছিল, পালটিকে ছিঁড়ে দিয়েছিল অ্যান্ড জাহাজের মাস্তুলটিকে ভেঙে দেওয়ার মতো আওয়াজ ক্রিয়েট করেছিল। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডিড দ্য সেলার্স ডু টু স্টপ দ্য স্কোয়েল? নাবিকরা কী করেছিল ঝড়টিকে থামানোর জন্য? দ্য সেলার্স আউট অফ ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার ট্রাই টু রিড দ্য ক্যাপ ফ্রম জনস হেড। নাবিকরা ভয় এবং রাগে চেষ্টা করেছিল সেই টুপিটিকে জনের মাথা থেকে কেড়ে নেওয়ার জন্য বা তুলে ফেলে দেওয়ার জন্য, বাট দে ওয়ার ফেল টু ডু সো, যেটা আমরা জানি। কেমন? সো 2 নম্বর কলামে যে প্যাসেজটি রয়েছে সেটি তোমাদের টেক্সট বইয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাইট স্কেপের একটি এক্সাপ্ট অংশ। সো বেশি টাইম ওয়েস্ট না করে আমি তাড়াতাড়ি প্যাসেজটা পড়ে ফেলছি। On 16 January 1941, Sisir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. 1941 সালে 16 জানুয়ারির এক রাত্রি 8:30 নাগাদ সিসির তাড়াতাড়ি করে তার ডিনার কমপ্লিট করে এলজিন রোড ধরে গাড়ি চালিয়ে যায়। হি পার্ক দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। ওয়ান্ডারার হচ্ছে একটি জার্মান কারের নাম। সেই ওয়ান্ডারটিকে বাড়ির পেছন দিকে সেটা পার্ক করে, গাড়িকে লাগায়। সিসির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। সিসির এবং সুভাষ তাদের পালিয়ে যাওয়ার পরিকল্পনাটি একদম গুপ্ত রাখার চেষ্টা করেছিল, ইভেন গুপ্ত রেখেছিল। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ, নাইস, ইলা অ্যান্ড আ মেল কাজিন। তাদের পরিবারের কোনো সদস্য এই ব্যাপারে জানতো না, ব্যতিক্রম হিসাবে সুভাষের ভগ্নী ইলা এবং তার ভাইপো দ্বিজেন। সুভাষ অ্যান্ড সিসির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফরেন অ্যাসলিপ। সুভাষ এবং সিসির অপেক্ষা করেছিল যতক্ষণ না তাদের পরিবারের সবাই ঘুমিয়ে যায়। সুভাষ হ্যাজ চেঞ্জড ইন্টু মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ নিজেকে মোহাম্মদ জিয়াউদ্দিনের ভেষে পরিবর্তিত করে ফেলেছিল। হি ওয়াজ ড্রেসড ইন্টু আ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেজ। সে পরিধান করেছিল একটা বাদামি রঙের লম্বা কোট, সালোয়ার এবং একটা কালো টুপি। ফেজ মানে হচ্ছে টুপি। এই ওর গোল্ড ওয়্যার রিমড স্পেক্টাকলস। সে সোনায় মোড়া চশমা পরেছিল তাও। সো এই কলামে এখন বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, রাইট সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর অ্যান্সার্স। সো অ্যাজ ইউ নো, তোমাদেরকে ট্রু ফলস লেখার পরে তোমাদেরকে অ্যান্সারের জাস্টিফিকেশনের জন্য তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে তাও। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1, it was around 8:30 p.m. when Dijen reached their house at Elgin Road. It is wrong, কারণ দিজেন যায়নি, সিসির গিয়েছিল এলজিন রোড ধরে। So our supporting statement will be, Sisir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. Question number 2, Sisir was the only person who knew about the plan of escape. Sisir ছিল একমাত্র ব্যক্তি যে কিনা সুভাষের পলায়নের ব্যাপারে জানতো। ইট ইজ অলসো রং, কারণ সিসির ছাড়াও দ্বিজেন এবং ইলা এরা দুজন জানতো। সো আওয়ার সাপোর্টিং স্টেটমেন্ট উইল বি, অ্যাপার্ট ফ্রম সিসিরকে বাদ দিয়ে বা ছাড়া, সুভাষ, কাজিন ইলা অ্যান্ড দ্বিজেন নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। ইলা এবং দ্বিজেন এরা দুজনেই সুভাষের পলায়নের ব্যাপারে জানতোক। কোয়েশ্চেন নাম্বার 3, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষ চন্দ্র বোস ইন ডিসগাইজ। সুভাষ চন্দ্র বোস ছদ্মবেশে মোহাম্মদ জিয়াউদ্দিন ছিলেন। ইয়েস, ইট ইজ ট্রু। সুভাষ হ্যাজ চেঞ্জড ইন্টু মোহাম্মদ জিয়াউদ্দিন। হি ওয়াজ ড্রেসড ইন্টু আ লং ব্রাউন কোট, baggy salwars and a black face. Okay, now move on to the next part. Next কোশ্চেনগুলো এবার আমরা দেখি, এগুলো কমপ্লিট হয়ে গেল। Section 3, do as directed. Grammar. Every morning he has to go for a walk. Underline the infinitive use in the sentence. এর আগে ভিডিওতে অ্যান্সার করে দিয়েছিলাম and এটা সেম কোয়েশ্চেন। To go will be the answer of this question.
Next question. Question number 2. Nowadays supply of food grains is abundant. Abundant মানে আগের দিন বলেছিলাম প্রচুর বা প্রাচুর্য। Replace the underlined word with its antonym. বিপরীত শব্দ দিয়ে চেঞ্জ করতে বলেছে। Nowadays supply of food grains is scarce. Scarce is the opposite word of abundant. Question number 3. This is the place where Rabindranath was born. Underline the main clause and circle the subordinate clause. This is the place, এটা হলো সেই জায়গা, এটা হলো আমাদের মেন ক্লজ। আমি এগুলো আগের ভিডিওতে বলেছিলাম, কোয়েশ্চেনগুলো একই। where Rabindranath was born, এটা হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ, বিকজ আমি আগেও বলেছিলাম where Rabindranath was born, যেখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করছিল। এটা কোনো একটা অর্থযুক্ত কমপ্লিট সেন্স একটা ক্রিয়েট করছে না, এটা একটা ইনকমপ্লিট সেন্স ক্রিয়েট করছে, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। Question number 4. The news that shocked me proved false. Identify the type of clause used in sentence. Noun clause. By this time next year, Dia will be attending her university classes. Rewrite the following sentences using future perfect tense. আচ্ছা, future perfect tense করতে গেলে আমাদেরকে shall, will, have plus verb third form বসাতে হবে। এখানে be আর ing টা উঠিয়ে দিতে হবে। By this time next year, Dia will have attended her university classes. This will be your answer. Section 4. Classify the noun phrase, adjective phrase and adverb phrase of the field. আচ্ছা, এখানে সেন্টেন্সটা লেখাতে ভুল হয়েছে। ওকে, এটা হবে of the following sentences and fill the table given below. কেমন? এখানে 6টা সেন্টেন্স দেওয়া হয়েছে, এখান থেকে আমাকে ফ্রেজ বার করতে হবে। ফ্রেজ কাকে বলবো? যার নিজের কোনো সাবজেক্ট থাকবে না আর যার নিজের কোনো ফাইন্ড ভার্ব থাকবে না, ক্লজের পুরো অপোজিট, তাকে আমরা ফ্রেজ বলবো। ওকে, এবার আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। দোজ হাউসেস ওয়ার ভেরি এক্সপেন্সিভ, এখানে নাউন ক্লজ হবে দোজ হাউসেস, সেই বাড়িগুলো। আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন আ মিলিয়ন ইয়ার, আমি এটা কখনো করবো না, নেভার ইন আ মিলিয়ন ইয়ার, লাখ লাখ বছর আমি এটা করবো না। টাইম, টাইম ডিনোটস অ্যাডভার্ব। সি ইজ রাদার ফন্ড অফ সিঙ্গিং, সি ইজ ফন্ড অফ সিঙ্গিং, এটা কোয়ালিটি বোঝানো হচ্ছে। রাদার ফন্ড অফ সিঙ্গিং, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য স্পটেড পাপি, পাপিটা কেমন? স্পটেড। দ্য স্পটেড পাপি ইজ আওয়ার নাউন ফ্রেজ। ইট ওয়াজ কোল্ড ব্লিক বিটিং ওয়েদার, ব্লিক মানে হচ্ছে হিমশীতল আর বিটিং মানে হচ্ছে অসহ্য, তাহলে এটা ছিল একটা অসহ্যকর হিমশীতল ঠান্ডা একটা আবহাওয়া। তো আবহাওয়ার কোয়ালিটি বোঝানো হচ্ছে এতগুলো অ্যাডজেক্টিভ দিয়ে। সো অবভিয়াসলি কোল্ড, ব্লিক, বিটিং ওয়েদার এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং, সো এটা একটা প্লেস আর একটা টাইমের কথা বোঝানো হচ্ছে। সো অবভিয়াসলি ইট উইল বি অ্যাডভার্ব ফ্রেজ। যখনই তোমরা কোনো কিছু প্রশ্ন করে সময় অথবা প্লেস অথবা কিভাবে এবং কেন, এই 4টা কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাবে, ওয়াই, হাউ, ওয়েন এবং হোয়ার, তখন সেটাকে তোমরা অ্যাডভার্ব বলবে অথবা অ্যাডভার্ব ফ্রেজ বলবে, ফ্রেজ হলে, এবং ক্লজ হলে সেটাকে অ্যাডভার্ব ক্লজ বলবে। ওকে। Section 5. Change into indirect speech. My father said to me, may God bless you. এটা একটা optative sentence. My father wished me that God might bless me. Question number 2. The police officer said don't go there. এটা একটা imperative sentence. The police officer warned not to go there. The headmaster said to me, where do you live? Interrogative sentence. The headmaster asked me where I lived. Section 6. Write a letter to your friend in about 80 words who stays far away describing about a festival of West Bengal. You may use the following points. আচ্ছা, 80 ওয়ার্ডের মধ্যে তোমার একটা বন্ধুকে, যে কিনা অনেক দূরে বসবাস করে, তাকে একটা ওয়েস্ট বেঙ্গলের একটা ফেস্টিভ্যাল উৎসবের ব্যাপারে তোমাকে চিঠি লিখতে বলেছে। ওকে, যে কিনা এই ব্যাপারে খুব একটা ভেগ আইডিয়া রাখে, তাকে তোমাকে জানাতে হবে ওয়েস্ট বেঙ্গল একটা ফেস্টিভ্যাল। ওকে, সো হিন্টস তোমাকে দেওয়া হয়েছে টাইম, when the festival took place, how long it lasted, number of people participated, কতগুলো মানুষ এতে অংশগ্রহণ করে, description of the festival, উৎসবের বর্ণনা, your enjoyment, তোমার নিজের আনন্দ কতটা হয় এই উৎসবে, পার্টিকুলার উৎসবে। সো এবার চলো দেখে ফেলি কীভাবে একটা চিঠি লিখবো আমরা। আর সব প্রথমে তোমাকে নিজের ঠিকানাটা দিতে হবে ডান দিকে কোণাতে, 1 আঙুল ছেড়ে ডান দিকে, আর উপর থেকে 1 আঙুল ছেড়ে
তোমাদেরকে নিজের ঠিকানা, রেসপেক্টিভ ঠিকানা লিখে নেবে। যেমন আমি লিখেছি ফতুল্লাপুর, গ্রামের নাম ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পিন নাম্বার 742223, ওয়েস্ট বেঙ্গল, 8th August 2021। এটা 8th অগস্টের লিখা। ওকে, so এবার স্টার্ট হচ্ছে ডিয়ার ফ্রেন্ড, in today's letter I am gonna tell you about the great Bengali festival that is দুর্গা পুজো। তো আজকের চিঠিতে আমি আমার বন্ধুকে দুর্গা পুজোর ব্যাপারে বলতে যাব বা বলতে চলেছি। এটা দুর্গা পুজোকে বেস্ট করে লেখা আমার চিঠিটা। Generally it take place in the month of October and the celebration lasted for 6 days। সাধারণত এই পুজোটা অক্টোবর মাসে হয়ে থাকে এবং এটা 6 দিনের জন্য থাকে, ধুমধাম চলে 6 দিনের জন্য। ডিউরিং দিস টাইম দ্য ফিল্ডস আর ফিল্ড উইথ কাশফুল, যেটাকে ক্যাটকিন ফ্লাওয়ার্সও বলা হয়। কাশফুলকে ইংলিশে কী বলবো আমরা? ক্যাটকিন। আচ্ছা, সেই সময় একটা জাস্ট ফিচার্স বললাম যে চারিদিকে কাশফুল খুব চারিদিকে জন্মায়। অ্যান্ড পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড কাম টু জয়েন ইন ইট, এবং সারা বিশ্ব থেকে লোক আসে এই উৎসবে যোগদান করতে। দ্য পূজা মণ্ডপস আর ডেকোরেটেড উইথ আর্টিফিশিয়াল সিনারি ওয়ার আওয়ার গডেস দুর্গা ইজ কিলিং দ্য ডেমন মহিষাসুরা। আচ্ছা, আমাদের পুজো মণ্ডপগুলোতে একটা আর্টিফিশিয়ালি সিনারি ক্রিয়েট করা হয় যেখানে কিনা আমাদের দেবী দুর্গা অসুর মহিষাসুরকে বধ করে বা করছে। ডিউরিং দিস 6 days উই ওয়্যার নিউ ক্লথস, এই 6 দিনে আমরা নতুন নতুন জামা কাপড় পরি। অ্যান্ড টেস্ট ভ্যারাইটি অফ হোম মেড সুইটস, এবং বাড়ির তৈরি নানা ধরনের মিষ্টি আমরা খাই। অ্যান্ড ওয়ান্ডারিং অ্যারাউন্ড লাইক আ ভ্যাগাবন ফ্রম ওয়ান পান্ডাল টু অ্যানাদার, এবং একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে আমরা যাযাবরের মতো, ভবঘুরের মতো ঘুরে ঘুরে বেড়াই। আওয়ার ফেস্টিভ্যাল এন্ডস অন বিজয়া দশমী, আমাদের এই উৎসব শেষ হয়ে যায় দশমীর দিন, যেটাকে আমরা বিজয়া দশমী বলছি। অ্যাজ আওয়ার গডেস গোজ টু আওয়ার হাজব্যান্ডস হাউস অ্যাট কৈলাস, মানে যখন আমাদের দেবী তার নিজের বাড়ি, তার স্বামীর বাড়ি যেটা কিনা কৈলাসে আছে, কৈলাস পর্বতে, সেখানে ফিরে যান দশমীর দিন। এবার প্যারা চেঞ্জ করবে আরেকবার, দেন লিখবে কনক্লুডিং পার্ট। আই হোপ ইউ লাইক মাই লেটার অ্যান্ড আই এম eagerly ওয়েটিং ফর ইউর রিপ্লাই। আমি আশা করছি তুমি আমার চিঠিটা পছন্দ করবে এবং আমি তোমার রিপ্লাইয়ের জন্য আগ্রহ সহকারে অপেক্ষা করছি। শেষ করে ডান দিকে কোণাতে লিখবে ইয়োর্স লাভিং, দেন নিজের নিজের নাম লিখবে। আমি নিজের নাম লিখেছিলাম মৃন্ময়, এবং তোমরা নিজের নিজের রেসপেক্টিভ নাম লিখে ফেলবে। তারপর বাম দিকে কোণাতে ডেট এবং প্লেস, জায়গার নাম লিখবে। এই জায়গার নামটা কিন্তু যাকে তুমি পাঠাচ্ছ তার জায়গার নাম হবে, অ্যান্ড যে তারিখে তুমি লিখছো সেই তারিখটা হবে এখানে ডেট। ওকে, সেকশন 7, write a paragraph in about 80 words on the life of famous painter and writer Abandranath Tagore. You might use the following points. আচ্ছা, অবনীন্দ্রনাথ ঠাকুরের ওপর একটা প্যারাগ্রাফ রচনা লিখতে বলা হয়েছে আমাদেরকে। তার জন্য আমাদেরকে বেসিক কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে। আমরা এই পয়েন্ট ধরে ধরে আমরা 80টা ওয়ার্ডে একটা প্যারাগ্রাফ লিখে ফেলবো ইজিলি। Abandranath Tagore was the principal artist and creator of the Indian Society of Oriental Art. অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মুখ্য শিল্পী এবং প্রতিষ্ঠাতা প্রাচ্য শিল্প, ভারতীয় সভ্যতার প্রাচ্য শিল্প। He was also the first major exponent of Swadeshi values in Indian art. ভারতীয় শিল্পে স্বদেশী মূল্যের এক অন্যতম নজির ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এক্সপোনেন্ট হচ্ছে নাউন, যার মানে হচ্ছে নজির। He was born on 7th August 1871 at Jorasanko, Calcutta. তিনি কলকাতা জোড়াসাঁকোতে 1871 খ্রিস্টাব্দে 7ই আগস্ট জন্মগ্রহণ করেন। গুণেন্দ্রনাথ টেগর ওয়াজ হিজ ফাদার, গুণেন্দ্রনাথ টেগর ছিলেন তার বাবা। অ্যান্ড সৌদামিনী দেবী ওয়াজ হিজ মাদার, এবং সৌদামিনী দেবী ছিল তার মা। হিজ সিবলিংস ওয়ার গগনেন্দ্রনাথ টেগর অ্যান্ড সুনয়নী দেবী। তার অন্য ভাই বোনরা ছিল গগনেন্দ্রনাথ ঠাকুর এবং সুনয়নী দেবী। হি ডেভেলপড হিজ স্কিলস অ্যাট গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট। সে তার স্কিলস বা দক্ষতা ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট অফ আর্ট অ্যান্ড ক্রাফট কলেজে অ্যাডমিশন নিয়েছিল। তার পরবর্তীকালে দেন হি ওয়েন্ট টু সংস্কৃত কলেজ, সে সংস্কৃত কলেজে যায়। লেটার অন হি কমপ্লিটেড হিজ ইউনিভার্সিটি এডুকেশন অ্যাট ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এবং পরবর্তীকালে সে তার ইউনিভার্সিটি পড়াশোনা কমপ্লিট করে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে।
He was famous for his drawings, paintings like Bharat Mata, The Passing of Shah Jahan. সে তার অঙ্কন এবং ছবি আঁকা যেমন ভারত মাতা এবং শাহজাহানের চলে যাওয়া এই সমস্ত ছবির চিত্রাঙ্কনের জন্য সে সুপরিচিত ছিল। Besides this, এই সমস্ত পাশাপাশি he was also famous for his writings like খড়ের পুতুল, রাজকাহিনী, বুড়ো অ্যাংলা এটসেট্রা। সে সুপরিচিত ছিল তার লেখা যেমন খড়ের পুতুল, রাজকাহিনী এবং বুড়ো অ্যাংলা ইত্যাদি। হি পাস্ট অন 5th ডিসেম্বর 1951। সে 1951 সালের 5ই ডিসেম্বর এই পৃথিবী ত্যাগ করেন। ওকে, দ্যাটস ইট। এই ছিল তোমাদের 50 মার্ক কোয়েশ্চেনের অ্যান্সার্সগুলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউর টাইম। ওকে, বাই বাই।